ধর্মনিরপেক্ষতাকে আঘাত করছে। আর এই আঘাত কোথাও সরাসরি হচ্ছে, আর কোথাও কোথাও অতীতে নিয়ে গিয়ে করতে যাওয়া হচ্ছে। তাকে অস্বীকার করেছে যে ভারতীয় সভ্যতা প্রাচীন সভ্যতা। আমরা তো প্রেমেন্দ্র মিত্র ফেরারি ফৌজ কবিতাটা আবৃত্তি করি। নীল নদীতট থেকে সিন্ধু উপত্যকা, সুমের আক্কার আর গাঢ় পিচ মনমোহর তীরে সেই সব সেনাদের চিনি, আমি চিনি সূর্য সেনা বলি আমরা। আমরা তো যাবো সামনের দিকে, সামনের দিকে যাওয়ার জন্যই তো আমরা পিছনের দিকে তাকাতে চাই। এই জন্যে যে কোন ধারাবাহিকতাকে আমরা নিয়ে যেতে চাই, একটা ধারাবাহিকতা তৈরি করা। মানুষ বনে জঙ্গলে তো ঘুরে বেড়াতো, কাঁচা মাংস তো খেত, চাষবাস করতে তো জানতো না, পশুপালন তো শেখেনি, সেগুলো তো লক্ষ্য করেছে। লক্ষ্য করেই মানুষ আজকে মানুষ তো চাকা আবিষ্কার করেছে, কাঠের জাহাজ তৈরি করেছে। কিন্তু যদি বলি সেই চাকাতেই আমাদের ফিরে যেতে হবে, আর সেই কাঠের জাহাজেই যেতে থাকতে হবে, তাহলে তো আমরা উন্নয়ন করতে পারব না। এই প্রশ্ন সত্যজিৎ রায়ের শেষ ছবির কথা বলছে। ছবিটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আবার কেউ নাও দেখেছেন, আগন্তুক। আচ্ছা, আগন্তুকের শেষ সংলাপটা মনে আছে? মনমোহন যেমন চলে যাচ্ছেন ভাইকে, ভাবিনীটা কেসে ছিলেন, চলে যাচ্ছেন, ভাবিনীর ছেলেকে কি বলছেন? ছোট্ট ছেলে কি বলছেন? যে কখনোই হবে না। হ্যাঁ, সুকমন। কি হবে না? সুকমন। একটি শব্দ, সুকমন। সত্যজিৎ রায় আর শেষ ছবিতে এই কথা বললেন, স্বাধীন দেশে কি হবে না? কথাটা আজকে আমাদের দেশের পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ। ভূমণ্ডলতা এত রয়ে গেছে যে এর জন্য প্রতিনিয়ত শুধু স্মরণে রাখা নয়, তাকে অতিক্রম করার কাজটাও আমাদের করতে হবে। আপনারা পড়েছেন সেই মেঘনাথ সাহার বিখ্যাত প্রবন্ধ, সবই ব্যাধে আছে। মেঘনাথ সাহা কত আগে লিখেছিলেন তার বাস্তব অভিজ্ঞতা থেকে। যদি আমরা বলি, তখন তিনি সাহস করে বলেছিলেন সবই যদি ব্যাধে থাকবে, তাহলে আর এইসব আবিষ্কার, এইসব উদ্ভাবন এগুলো হওয়ার প্রয়োজন। আজও দুঃখজনক যে আজও সেই কথা বলা হচ্ছে। সেই জন্যই এটা আমাদের দায়িত্ব, কারণ মুখে এ ভাবলে চলবে।
আবার সেই রবীন্দ্রনাথের কথা বলতে চাই। আজকে যে আলোচনা আমরা করছি কেন দিলাম, সংবিধানের কথা কেন বললাম, উন্নয়ন কেন হয় নিশ্চয়ই করতে পারি, উন্নয়ন তো চাই বটেই। আমরা এমন কেউ নেই যে বলবো যে না না উন্নয়ন করা কিন্তু সংবিধান কত ভাবাটি দরকার আছে, নাগরিক সমাজ এরা তো কি দরকার দেখছি এই জন্যে যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করছে এবং করছে তাই নয়, এমন কাজ করছে যা সংবিধানে আঘাত। দাভোলকর খুন হয়নি, শুধু নরেন্দ্র দাভোলকর খুন হলে ওটা 2013 সাল, আগে 2015 সালে গোবিন্দ পান তার 2016 সালে এম কালপুটি খুন হয়ে, 2017 সালে গৌরী লঙ্কেশ খুন হয়ে। মানুষেরা ভাববে না, বললাম কারণটা কেন খুন হচ্ছে, খুন হওয়ার পেছনে তো সাধারণভাবে কারণ খুঁজে পাওয়া যাচ্ছে, সূর্য পর্যন্ত সে প্রতিদিনই হচ্ছে। কিন্তু এই যে চারটে খুন, এই চারটে খুনের পেছনে যুক্তিবাদীরা একটা সাধারণ কারণ খুঁজছে। সেই কারণটা হচ্ছে যে এই মানুষেরা কেউ চিকিৎসক, কেউ সাহিত্যিক, কেউ সাহিত্য একাডেমির পুরস্কার পেয়েছেন, কেউ সাংবাদিক, কেউ গবেষক, তারা তো সেই সব কাজে ফাঁকা আছেন, তার জন্য তাদের খুন হতে হবে কেন? কিন্তু পরিকল্পিতভাবে খুন করা, আকস্মিক নয়, পরিকল্পিতভাবে খুন করা, এবং এক জায়গায় নয়, এক জায়গায় নয়, একই রাজ্যে নয়, একই দিনে নয়, চারজন মানুষ। মানুষেরা ভাবতে লাগবে, বিজ্ঞান মনস্ক মানুষেরা ভাবতে লাগবে যে পেছনে কি কারণ থাকবে, সেই কারণটাই বের করে তাই এই বিজ্ঞান মনস্কতা দিবস পালনের আসলে এরা প্রত্যেকেই সত্যের অনুসন্ধান করেছে, সত্যের উপরে দাঁড়িয়ে কথা বলেছে, আর যুক্তি দিয়ে ঘটনার কার্যকারণ সম্পর্ক বার করেছেন, এবং শুধু নিজেরা করেছেন তাই নয়, মানুষকেও সেইভাবে তৈরি করতে। এই যে মানুষকে তৈরি করা, এই মানুষকে তৈরি করার কাজটাই এমনকি দাভোলকর তাকে পেশা আর্থিক উপার্জনে সেটা পর্যন্ত বন্ধ করে দিয়ে এই কাজে নিযুক্ত। ভাবুন একটি সামাজিক দায়িত্ববোধ এবং সংবিধানের প্রতি কি আনুগত্য, যার থেকে এইরকম উদ্যোগ নেওয়া। সুতরাং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মতো সংগঠন, অল ইন্ডিয়া পিপল সায়েন্স নেটওয়ার্ক, সারা দেশের এইরকম বিজ্ঞান জনবিজ্ঞান সংগঠন, শুধু বিজ্ঞান সংগঠন নয়, জনবিজ্ঞান সংগঠন, অর্থাৎ আপামর জনসাধারণ, এই আপামর জনসাধারণ জনবিজ্ঞান কথাটা যখন বলছি, তখন কিন্তু আমরা শুধু আর প্রকৃতি বিজ্ঞানের মধ্যে আবদ্ধ থাকি।
তখন চলে আসছি সমাজ বিজ্ঞান, অর্থাৎ প্রকৃতি বিজ্ঞান আর সমাজ বিজ্ঞান এই মিলে জনগণের যে উন্নয়ন, সেই উন্নয়নে আমরা জনগণকে নিয়ে আসতে চাই। সুতরাং এটা আমরা যদি না করি, আপনি আমি বলতে পারি আচ্ছা সরকার করছে না, তা আমরা কি করতে পারি? পারি না। আমরাই তো করেছি দেশ স্বাধীনে, আমাদের ভূমিকা যা গ্রহণ, আজকে আমরাই তো পারি যদি আমরা সেই উদ্যোগ গ্রহণ করি। যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, নির্দেশক নীতিতে যে কথা বলা হয়েছে, কেন বলতে পারি না যে আমাদের দেশে এত মানুষ তারা দরিদ্র, এত মানুষ তাদের কাজ নেই, এত মানুষ তারা এখনো লেখাপড়া শিখতে পারে না, পারেনি, মাথা পূজার জায়গা নেই, অথচ কিছু মানুষের সম্পদ এত বাড়ছে। আমাদের কোভিডের সংবিধানে তো বলা আছে যে মানুষ যে সম্পদ তৈরি করবে, সেই সম্পদ যাতে কেন্দ্রীভূত না হয় সেটিকে নজর দিতে হবে। কেন হচ্ছে? মানুষ সম্পদ তৈরি করছে, দেশের সম্পদ বাড়ছে, অথচ মহাবৈষম্য, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কেন ব্যবসা হচ্ছে? সংবিধান অনুযায়ী তো হওয়ার কথা নয়, কিন্তু আজকে কি ব্যবসা? এই যে শিক্ষা ও স্বাস্থ্য আজকে ব্যবসার মধ্যে পণ্য হিসাবে গৃহীত হয়ে গেল, বিধানের কথা বলা নেই। প্রাকৃতিক সম্পদ বিক্রি হয়ে যাচ্ছে, রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রি হয়ে যাচ্ছে, এটা হওয়ার কথা নয়। সেই কারণে আজকের যে অবস্থা আমাদের দেশে দাঁড়িয়েছে, তাতে সেখানে যদি আমরা ঠিক করে বিজ্ঞান তার কাজ করে চলেছে, তার নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য সেই অনুযায়ী কাজ করে। মানুষ, সাধারণ মানুষ, তাদের যদি সেই উদ্যোগ না থাকে তাহলে হবে। এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলি, কিংবা সর্বভারতীয়, আমাদের প্রধান উন্নয়নের কথা যদি বলি, তাহলে কোনটা উন্নয়নের মধ্যে পড়বে? খাদ্য, কাজ, শিক্ষা, স্বাস্থ্য, না রাম মন্দির কিংবা জগন্নাথ মন্দির? কোনটা পড়বে? এটা গভীর চিন্তার বিষয়। এই জন্য আরো যে রাষ্ট্র নিজে উদ্যোগ নিচ্ছে, সরকার নিজে উদ্যোগ নিচ্ছে, স্বাভাবিকভাবে বন্ধ করতে হবে। মন্দির থাকবে কি থাকবে না, মসজিদ থাকবে কি থাকবে না, আমরা সেই তর্ক করছি না। অক্ষয় কুমার দত্ত করেননি, কি বলেছিলেন? একই বছরে জন্মে বলা হয়েছে ঠিকই, দুজনেই দরিদ্র পরিবারের সন্তান, কিন্তু দারিদ্রতাকে অতিক্রম করে বিদ্যাসাগর লেখাপড়া শিখতে পেরেছিলেন, সেই সুযোগটা অক্ষয় কুমার দত্ত পান। তা সত্ত্বেও অক্ষয় কুমার দত্ত
যে জ্ঞানস বিহা, জ্ঞানস বিহাকে তিনি হচ্ছে যে কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি যখন গায়ে দেখতেন যে গায়ের মানুষগুলো ওর বাড়িতে হচ্ছে পূর্বস্থলী থানার চুক্তিতে শুধু মানুষ সেখানে হচ্ছে চাষবাস করে, তিনি দেখতেন মানুষগুলো এই সারাদিন মাঠে থাকে, তারপরে আসার পরে সন্ধ্যেবেলায় বাড়িতে হচ্ছে স্নান টান করে খেয়ে দিয়ে এসে হচ্ছে আটতলায় বসে গল্প গুজব করে, ঠিক সাধারণ সাধারণ চিত্র উনি দেখছেন কি বলে দিয়ে তারপরে ওরা কোথায় যায়, কেউ মন্দিরে যায়, কেউ মসজিদে যায়, ওদিকটাতে অন্য ধর্মাবলম্বীরা বিশেষ নেই একেবারে তা বলব। তিনি সব দেখলেন, দিয়ে বললেন যে আমার যে যুক্তির কথাটা বলতে হবে কিন্তু আমি সরাসরি যদি বলি এটা এদের কাছে গ্রহণ করতে হবে। তিনি বললেন যে পরিশ্রম সমান শস্য, অর্থাৎ তোমাকে এই যে তোমার সারাদিন তো মাঠ খাচ্ছ, কবেই তুমি শস্য পাচ্ছ, ওখানে সবজিটা খুব ফলগুলো পাঠ হয়, তুমি সারাদিন এই যে পরিশ্রম করতে তার আচ্ছা, তারপরে তুমি যাচ্ছ মন্দিরে কিংবা মসজিদে, যে আমার যেন ক্ষতি না হয়, ফসলের যেন ক্ষতি না হয়, এই অকাল বৃষ্টিতে যেন হচ্ছে ফসল নষ্ট হয়ে না যায় ইত্যাদি। এবং তুমি যখন বলো, এই যখন প্রার্থনা করে উপাসনা করে, তখন এটা বলে না যে আমারটা ভালো হোক অপরেরটা হোক, না, এটা বলে ভালো সকলেরই ভালো দেখে বললে যে তাহলে পরিশ্রম সমান হচ্ছে শস্য। তারপরে এবার যোগ করে সবাই বললেন পরিশ্রম যুক্ত প্রার্থনা সমান শস্য। এটা বলেও তো তুমি শস্যই পাচ্ছ, ওই অতএব প্রার্থনা সমান শস্য। দেখুন যুক্তি থেকে ধর্ম তাদের মতো করে অতএব প্রার্থনা সমান সরাসরি বললেন। তিনি বুঝিয়ে দিলেন তাদের অভিজ্ঞতার ভিত্তিতে যে দেখো তোমাকে পরিশ্রমটা করতেই হবে, তারপরে তুমি প্রার্থনা করো আর না করো তুমি শস্য পাবে, আর পরিশ্রম না করলে পরে যতই তুমি প্রার্থনা করো না কেন শস্য তোমার ঘরে উঠবে। এই প্রসঙ্গ একটা কবিতা কয়েকটা লাইনের কথা। একটা গ্যালিলিও অনেক বিতর্ক হয়েছিল, সে কলেনি হোক, বাড়িদার হোক, হচ্ছে তারপরে হচ্ছে গ্যালিলিও হোক, ইত্যাদি ইত্যাদি, যে সূর্য আর পৃথিবী এই কার চারদিকে ঘুরছিল। আচ্ছা, গ্যালিলিও শেষ পর্যন্ত দেখালেন, টেলিস্কোপ তৈরি করলেন, দিয়ে তারপরে বললেন যে না পৃথিবীটাই সূর্যের চারদিকে ঘুরছে। আচ্ছা, তার জন্য তো সরকার যাও ওগুলো পূর্বকে তো একবারে পুড়িয়ে মেরে দিল। এইবার এই দিকে দেখুন কি সুন্দর ভাবে কবিতা বীরেন চক্রবর্তী চোখ রাঙালে না হয় কেন কথা বলা। দেখুন বিজ্ঞান আপনাকে চোখ রাঙালে না হয় গ্যালিলিও লিখে দিলেন পৃথিবী ঘুরছে না।
পৃথিবী তবু ঘুরছে, ঘুরবেও, যতই তাকে চোখ বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি, বিজ্ঞানের আবিষ্কার, তার উদ্ভাবন, একে ফতোয়া দিয়ে আটকান। আমরা জাতীয় বিজ্ঞান দিবস পালন করি 28শে ফেব্রুয়ারি। কেন না, 1928 সালে 28শে ফেব্রুয়ারি রামন তার এই আবিষ্কারের কথা বলেছিল, যার জন্য 1920 সালে কেন রামন ওই আবিষ্কারটা করলেন, কোথা থেকে করলেন? ওই প্রশ্ন। তুমি জাহাজে যাচ্ছ, জাহাজে যেতে যেতে দেখলেন যে সমুদ্রের জলকে নীল, নীল কেন? এই প্রশ্নটা, এই প্রশ্নটা থেকে গবেষণা করে করে তার আপনি সেটা কোথায় করলেন? সেও বিজ্ঞান নিয়ে চর্চা করেন একজন ব্যক্তি, তিনি উত্তর গ্রহণ করেন সেই সময় মনে দেখবেন 19 শতকে একজন মানুষ মহেন্দ্রলাল সরকার, তিনি উত্তর গ্রহণ করেন এবং ওগুলো পড়েছেন, তো আপনাকে এগুলো পড়েছেন, এগুলো হয়তো পড়ে যে রামন সেই গ্রামে করে যাচ্ছিলেন বউবাজার দিয়ে, তারপরে দেখলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স একটা সাইনবোর্ড রয়েছে, সেই সাইনবোর্ডটা থেকে প্রথম দিন চলে গেলেন, তারপরে দ্বিতীয় দিন ওখানে নামলেন, নেমে জিজ্ঞাসা করলেন যে আজকে এখানে কিছু হয় বলে, এখানে গবেষণা করা হয় বলে, আমি কি গবেষণা করতে পারবো? হ্যাঁ, আপনিও গবেষণা করুন। তারপরে গবেষণা করতে করতে আবিষ্কার এইসব আলোচনা করতে গেলে পরে আরো অনেকের কথা বলতে হবে, কিভাবে হচ্ছে উনি সেই কয়লা অধ্যাপক হলেন, পালিত অধ্যাপক হলেন, তারপরে হচ্ছে সেখানে আবার আসবেন এই সৃষ্টি হলো ইত্যাদি ইত্যাদি বলা যায়। কিন্তু মূল কথা হচ্ছে যে ওই যে প্রশ্ন দেখার জন্য, ওই প্রশ্ন থেকে একটা আবিষ্কার, একটা উদ্ভাবন। আজকে আমাদের মধ্যে প্রশ্নটা কোনটা সঞ্চারিত করতে চাইছি সাধারণ মানুষের মধ্যে, নাগরিক সমাজের মধ্যে, যে আমাদের সংবিধান আছে, সেই সংবিধান সকলে মানতে বাধ্য। দেখছেন তো কিরকম মামলা মোকদ্দমা হচ্ছে, আর তা নির্ধারিত হচ্ছে কোন ভাবে না সংবিধানকে লঙ্ঘন করছে কি করছে। সাম্প্রতিক সুপ্রিম কোর্টে যে মামলা সত্যই হল। সুতরাং আমরা বলতে পারি যে সংবিধান, আমরা আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরে তাহলে আমাদের কাজ দেশের উন্নয়ন, তার জন্য আমাদের সংবিধান, তার জন্য আমাদের পরিকল্পনা, তার জন্য আমাদের নির্বাচন, তার জন্যই আমাদের গবেষণা কেন্দ্র, তার জন্যই কৃষি বিকাশ, নতুন নতুন বীজের উদ্ভাবন, তার জন্যই আমাদের শিল্পের উন্নতি, নতুন নতুন কলকারখানা গড়ে তোলা। তাহলে সেইটা যদি কথা হয়, সেটা যদি না স্বাভাবিক তখন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মতো সংগঠনগুলোর সমস্ত যাই থাক না কেন, কৈফিয়তটা আমাদের সাধারণ মানুষকেও দিবে। তোমরা কি করছো? আমি এটা উল্লেখ করতে চাইছি না, আমাদের সম্পাদকের আগে যেটা বলেছেন বলে সেইটুকুনি বললাম। তাহলে এবারে 15ই আগস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন,
আমি আর সেটা উল্লেখ করতে চাইছি। যদি চলতে থাকে তাহলে আমাদের পরিণতি সামনের দিকে নয় পেছনের দিকে কিভাবে যাবে এবং আগামী দিনে আমাদের বিপদটা কতটা থাকতে পারে গুরুতর প্রশ্নের মধ্যে যাচ্ছি। এই জন্য আমাদের আজকের আলোচনাটা কি শেষ পর্যন্ত আমাদের আলোচনাটা হলো এই এটা চার দেওয়ালের মাঝখানে আলোচনা চার দেওয়ালের মাঝখানে আলোচনাটা ঠিক কিন্তু এটাকে বাস্তবে রূপ দিতে হবে চার দেওয়ালের বাইরে। রবীন্দ্রনাথ তো অনেক গান লিখেছেন, অনেক কবিতা লিখেছেন, অনেক গল্প লিখেছেন, পড়ে লিখে ইত্যাদি ছবি এঁকেছেন, সবই বলছে পণ্ডিতেরা থাকেন যে থাক বিদ্যে রত্ন পাড়া নশ্বরে আকাশ জুড়ে তাহার সাক্ষ্য দাঁড়ায় চলছে ছেতায় সূক্ষ্ম তর্ক সদাই দিবরাজ্য পাত্রার ভার কি তৈল না তৈলার ভার কি। আমরা চার দেওয়ালের মাঝখানে খুব বক্তৃতা খুব আলোচনা করি, কিন্তু সে আলোচনাটা যদি এই চার দেওয়ালের মধ্যেই থেকে যায়, রবীন্দ্রনাথ তো সেই জন্যই বলেছেন কাল কান সেখানে যেতে থাকবে না। ওখানে রবীন্দ্রনাথ বলেছেন যে আমার কান ঠান্ডা, কিংবা মেহতুলির মুন্সিজুড়ি ৫০০০ গ্রন্থ সোনার জলে গাল করে না কোলানের দুটো পাতা অস্বাদিত মধু যেমন জুতি অনেক পশ্চিমবঙ্গ বিজ্ঞানীদের সেরকম সম্ভব। আমাদের শক্তি আর সেই জন্যই আমরা জনবিজ্ঞান সংগঠন, আমরা জনবিজ্ঞান আন্দোলন করছি। তবে আমরা এটা মনে করি না যে এটা আমরাই একমাত্র, আর নানা সংগঠন নানাভাবে মানুষকে সংগঠিত করছে, অধিকার বোধে তাদেরকে উদ্দীপিত করার চেষ্টা করছে, যুক্তির উপরে দাম করাতে চাইছে, বিজ্ঞান মনস্ক করে তুলতে চাইছে। এবং আরেকটি দেখবেন আলোচনার বিষয় রাখা হয়েছে যে বিজ্ঞান সংস্কৃতি, সেটা আবার কি অবাক সংস্কৃতি বলতে কি বুঝি আমরা, সমাজ হয় কি বুঝি, গান বাজনা নাটক নানা ধরনের না, গোটাটাই সমাজ। আমার চাল চলন, আমার কথাবার্তা, আমার আচার আচরণ, আমার পোশাক আশাক, সব আমার গান বাজনা, এসব নিয়ে হচ্ছে এই সংস্কৃতি। সেই সংস্কৃতির মধ্যে আমরা বলছি যে সেই সংস্কৃতিতে বিজ্ঞান অর্থাৎ আমার সব কাজকর্ম, আমার সব কাজকর্মের মধ্যে এই কেন আমি কাজটা করছি আর কি কাজ আমাকে করতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর আমাদের যে সাংস্কৃতিক পরিমণ্ডল আমাদের চারপাশে আমরা তৈরি করেছি, সেই সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে নিহিত, সেইটি হচ্ছে বিজ্ঞান সংস্কৃতি। সুতরাং এই বিজ্ঞান মনস্কতা, এই বিজ্ঞান সংস্কৃতি, তা আমাদের এই উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর আমাদের উন্নয়ন আমাদের সংবিধানের মধ্যে লিপিবদ্ধ হওয়া আছে। সুতরাং সেই সংবিধানকে উপলব্ধি করে সেই সংবিধানকে কার্যকরী করার জন্য,
যেখানে যেখানে চাপ সৃষ্টি করা, চাপ সৃষ্টি করে, আর যেখানে যেখানে আমাদের উদ্যোগ গ্রহণ করে কার্যকরী করতে হবে সেইভাবে কার্যকরী করার উদ্যোগ গ্রহণ, যেমন পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে আমরা সেই কাজগুলো করতে পারি এবং সেইভাবে কাজ করার মধ্য দিয়ে ডাবলপুর যে কারণে প্রাণ দিয়েছেন, যে কারণে কালবৈশাখীকে খুন হতে হয়েছে, যে কারণে কবি লঙ্কেশ হচ্ছে মারা গেছেন, যে কারণে গোবিন্দ পানসালে প্রাণ দিয়েছেন, আমরা নিশ্চয়ই সেই ধারাকে পরবর্তীকালে বন্ধ করে নিয়ে যাব। সেটা প্রাণকে সৃষ্টি করার, প্রাণকে আরো উজ্জ্বল করার, মানুষের জীবনযাত্রার মানকে আরো উন্নত করার জন্য, মানুষের জীবন ধারাকে পরিশীলিত ও পরিমার্জিত করার জন্য। এবং সেই কারণে শুধু আমাদের দেশ নয়, আমাদের রাজ্য নয়, সারা দুনিয়া জুড়ে আজকে যদি গাজায় অসহায়ভাবে শিশুরা প্রাণ দেয়, আজকে যদি সারা দুনিয়া জুড়ে একটা যুদ্ধের পরিবেশ থাকে, আজকে যদি সাম্রাজ্যবাদের পক্ষ থেকে এইরকম হুমকি দেওয়া হয় একের পর এক, তাহলে সেখানে মনে করি সেখানেও আমাদের দায়িত্ব আছে। এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আর লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে সেই কথাগুলো বলেছে, তাই বিশ্ব শান্তির পক্ষেও যেমন আমাদের দেশের গণতন্ত্রের জন্য, আমাদের দেশের উন্নয়নের জন্য, আমাদের দেশের সংহতিকে বজায় রাখার জন্য আমাদের দায়িত্ব রয়েছে, এমনি বিশ্ব শান্তিকে রক্ষা করার জন্য আমাদের দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্ব আমরা পালন করতে পারবো যদি আপনারাও আমাদের সঙ্গে আমাদের কথাগুলো শুধু শোনানো হয়, আমাদের সঙ্গে যদি আমাদের কর্মসূচিগুলোকে সফল করার জন্য নিজেদের যুক্ত করেন এবং তার মধ্য দিয়ে আমাদের দেশকে ভবিষ্যতে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের ভূমিকা পালন করেন এবং আমাদের বিশ্বাস সেই ভূমিকা আপনারা পালন করবেন। এবং সেইটাই তো আচার্য প্রফুল্লচন্দ্র যার ১২৫তম জন্মবর্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠা হয়, তিনি ১৯৪৩ সালে রারুলিতে যে বক্তৃতা দিয়েছেন তার শেষ বক্তৃতা, সেখানেও তিনি ওই কথাই বলেছিলেন যে আমার যতটুকু আছে আর ততটুকু করেছি। আবার হচ্ছে মানুষের জন্য যাতে কল্যাণ করতে পারে, যেটা রবীন্দ্রনাথও বলেছে। রবীন্দ্রনাথ তার শেষ জন্মদিনে, আর মনে আছে তার শেষ জন্মদিন শান্তিনিকেতনে ১৫ তারিখে পালন করা হয়েছিল। পয়লা বৈশাখ তার শেষ জন্মদিন পালন করা হয়েছিল এবং সেইখানে তিনি যে লিখিত ভাষণটা দিয়েছিলেন নিজে করতে পারেন, কে করেছিলেন? কীর্তিমোহন সেন। কি ভাষণটা কি? সভ্যতার সম্পদ। এটাও আমাদের করার প্রয়োজন। কি বলছেন সেইখানে? সব নয়, কেউ বলবেন কি দেশটাই তো আমাদের এরকম, এখানে আর আমাদের করার না। রবীন্দ্রনাথ তা বলেন। আর শেষ জন্মদিনের ভাষণে বলছেন, জীবনের আরম্ভে সমস্ত অন্তর থেকে বিশ্বাস করেছিলাম ইউরোপের অন্তরে সম্পদের সভ্যতার দানকে। বিদায় বেলায় সেই বিশ্বাস একেবারে দেউলিয়া হয়ে গেল। কেন না, তখন ফ্যাসিবাদের আক্রমণ চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এই কথা বললেন তিনি। তারপরে কি বললেন? আপনি নাকি বছর ভাই কিন্তু মানুষের প্রতি বিশ্বাস করার পর সেই বিশ্বাস শেষ পর্যন্ত পড়া ভক্তি করে বিশ্বাস করে। আমি রবীন্দ্রনাথের মৃত্যু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, ১৯৪৫ ফ্যাসিবাদের পরাজয় ঘটে এবং আমাদের মতো দেশ যারা উপনিবেশ শাসনে ছিল আস্তে আস্তে মুক্ত হয়েছে।
এতেই আমরা মনে করি আমরা আগামী দিনে আমাদের চেষ্টা করে এইভাবে এগিয়ে নিতে পারব। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই তাদের যে সমস্ত মনীষীরা আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করছেন, সে আচার্য প্রফুল্লচন্দ্র রায় হোক, সে হচ্ছে অক্ষয় কুমার দত্তই হোক, সে সামলকারী হোক, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি